KTV Originals। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে স্বর্ণালী। এই মুহূর্তে শুরু করছি আমাদের স্পেশাল সেগমেন্ট স্টেডিয়াম বুলেটিন। স্টেডিয়াম বুলেটিনে আজ কিন্তু আমরা ক্রিকেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। অবশ্যই এর মধ্যে যেই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে তা কিন্তু কালকের ম্যাচ। অবশ্যই এই সিরিজের যে ম্যাচটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইন্দোরে কালকে কিন্তু, অর্থাৎ রবিবার এই ম্যাচটি রয়েছে এবং সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু নামছে ভারত এবং এই ম্যাচে কিন্তু একাধিক এক্স ফ্যাক্টর ইতিমধ্যেই রয়েছে, আপনারা জানেন। অবশ্যই রোকো যে একটা এক্স ফ্যাক্টর তা কিন্তু বলাই বাহুল্য এবং একই সঙ্গে উইকেট থেকে শুরু করে তার পাশাপাশি টস কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন বিষয়ে জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। সরাসরি চলে যাব তার কাছে। জয়জ্যোতি, যে বিষয়টি প্রথমেই তোমার কাছে জানতে চাইবো এই বিষয়ে, কালকের ম্যাচ। অবশ্যই এই ম্যাচ নিয়ে যে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা উন্মাদনা রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য এবং ঠিক এই ম্যাচ নিয়ে আজকের যে আবহ ইন্দোরের কেমন সেটা জানবো। দেখো, ইন্দোরের অ্যাটমসফিয়ার এই মুহূর্তে একদম ম্যাজিক্যাল এবং ভারতীয় দল আসার পর থেকে উন্মাদনা যেন আরো বেড়ে গিয়েছে। আর এর আগেও আমরা বলেছি যে ইন্দোরে অনলাইনে যে টিকিট বিক্রি হয়েছিল সেটা 5 মিনিটে সোল্ড আউট হয়ে যায়। আর যখন আজ ভারতীয় ক্রিকেটাররা বিরাট কোহলি, রোহিত শর্মারা অনুশীলন করছিলেন তখন কিন্তু মাঠের ঠিক বাইরে কাতারে কাতারে মানুষের ভিড়। তাদের একটাই জিজ্ঞাস্য, তাদের একটাই বক্তব্য যে একটা টিকিট হবে, কারণ টিকিটের হাহাকার চারদিকে এই মুহূর্তে ইন্দোরে। কারণ আগামীকাল ভারত নিউজিল্যান্ড যে ওডিআই ম্যাচটা হতে চলেছে এটা ডিসাইডিং ওডিআই হতে চলেছে। আমরা জানি এই মুহূর্তে সিরিজ এক অবস্থায় দাঁড়িয়ে এবং ভারতীয় ক্রিকেটাররাও কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। আজকে প্র্যাকটিস করেন ভারতীয় ক্রিকেটাররা, বিরাট কোহলি থেকে শুরু করে নীতিশ কুমার রেড্ডি, শুভমান গিল থেকে। এবং প্র্যাকটিসের আগে আমরা দেখি যে বিরাট কোহলি চলে যান উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে, একই সঙ্গে কুলদীপ যাদব যান। এর আগের দিন গৌতম গম্ভীরকে যেতে দেখা যায়। তাই তাদের প্রার্থনা এটাই যে এই নিউজিল্যান্ড একটা সময় এসে ভারতে 3-0 হারিয়ে গিয়েছিল, সেটা যদিও টেস্ট সিরিজ, তবে এবার যদি ওডিআই সিরিজটাও জিতে যায় ব্ল্যাক ক্যাপসরা তাহলে কিন্তু আর কিছু বলার থাকবে না। তাই প্রার্থনা একটাই যে ভারত যেন এই ওডিআই সিরিজটা অ্যাটলিস্ট জেতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজিল্যান্ডও কিন্তু একেবারে তেতে রয়েছে। তারা গত ওডিআই জিতেছে এবং এই ওডিআইতেও তাদের সেরাটা দেওয়ার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞ। ভারতীয় শিবিরও একদম সেট এবং তারা একটা কথাই বলছে, যদি আমরা সেরাটা দিতে পারি তাহলে না জেতার কিন্তু কোনো কারণ নেই। দেখা যাক ইন্দোর কি নিয়ে অপেক্ষা করে আগামীকাল। এবং এই স্টেডিয়াম যেটা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম, এটা কিন্তু একদম কানায় কানায় পূর্ণ থাকবে এবং কালকে এই দর্শকরা বলা যেতে পারে যে 12th ম্যান হিসেবে খেলবে ভারতীয় দলের সঙ্গে। পাশাপাশি যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে জয়জ্যোতি, যে ইন্দোরের যে আবহ, তুমি সেই আবহ কিন্তু ইতিমধ্যেই বললে, কিন্তু রোকো এই জুটির যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে তা কিন্তু বলাই যায়। তাদের নিয়ে কতটা উন্মাদনা রয়েছে এবং আজকে কেমন ভাবে প্রিপারেশন নিলেন, কেমন ভাবে প্রস্তুতি নিলেন ম্যাচের বিরাট কোহলি, কি জানতে পারছো? দেখো, রোকোকে নিয়ে যে উন্মাদনা থাকা দরকার, যেটা আমরা দেখিয়েছি এর আগের ভেন্যুগুলোতেও সেরকমই উন্মাদনা রয়েছে। এবং পার্টিকুলারলি আমি বলবো বিরাট কোহলির কথা। আজকে যেন একদম প্রোঅ্যাক্টিভ দেখা যায় বিরাট কোহলিকে নেট সেশনে। 1.5 ঘন্টা তিনি প্র্যাকটিস করেন, 1.5 ঘন্টা প্র্যাকটিস করেন এবং 4 দফায় প্র্যাকটিস করেন থ্রো ডাউনের বিরুদ্ধে, স্পিনারদের বিরুদ্ধে, পেসারদের বিরুদ্ধে এবং সিচুয়েশন প্র্যাকটিস যেটাকে বলা হয়। সব রকমভাবে কিন্তু তিনি নিজেকে প্রস্তুত রাখছেন, কারণ তিনি জানেন যে আগামীকালের ম্যাচের গুরুত্বটা ঠিক কোন জায়গায় এবং বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারদের থেকে কি এক্সপেক্ট করে টিম ইন্ডিয়া বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, সেটাও তিনি খুব ভালো মতন জানেন। আমরা জানি যে প্রথম ওডিআইতে তিনি ভালো রান করেছিলেন এবং একটা ড্রিম ফেজের মধ্যে দিয়ে যেন তিনি যাচ্ছেন না। লিস্টে যে ম্যাচগুলো তিনি খেলছেন সেখানেও তার রান রয়েছে। তাই সব দিক দিয়ে এটাই বলার যে বিরাট কোহলির এই যে ছন্দটা সেটা যেন পতন না হয়। আগামীকালও বিরাট কোহলির ব্যাট যেন চওড়া হয়। এখানে প্রচুর বিরাট কোহলির থাকবেন এই স্টেডিয়ামে। আমি এটাই বলতে চাইছি যে বিরাট কোহলির জার্সি পরে প্রচুর মানুষ কিন্তু আসবেন, কারণ আজকে স্টেডিয়ামের বাইরেও বিরাটের জার্সি বিক্রি হয়েছে প্রচুর পরিমাণে। আর বিরাট হচ্ছে ইমোশন। আজকের
এই প্র্যাকটিস সেশন যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে কতটা ডেডিকেশন থাকলে বিরাট কোহলি হওয়া যায়। ১.৫ ঘন্টা প্র্যাকটিস ম্যাচের ঠিক আগের দিন নিজেকে একদম নিংড়ে দিয়েছেন। যেসব জায়গায় তার মনে হয়েছে যে রিপেয়ারিংয়ের প্রয়োজন সেই জায়গায় রিপেয়ারিং করেছেন। গৌতম গম্ভীর হোক বা শীতাংশু কোটাক হোক, একবারও কেউ কিন্তু তাকে কোনো ডিস্টার্ব করেনি। কারণ তারা জানেন যে বিরাট কোহলিকে আর নতুন করে কি বলতে হবে। চ্যাম্পিয়নরা নিজেদের মতো করে একটা কিন্তু শিডিউল করে নেন, ওয়ার্ক শিডিউল, এবং সেই অনুযায়ী তারা নিজেদের তুলে ধরেন। বিরাট কোহলিও কিন্তু সেরকমই, এবং আজকে যেভাবে নিংড়ে দিয়েছেন এটা কিন্তু মানে অবিশ্বাস্য। ম্যাচের ঠিক মানে কয়েক ঘন্টা আগে, এবং প্র্যাকটিসে লক্ষ্য করছিলাম যে বড় বড় শট খেলছেন তিনি। মানে আগামীকাল আগ্রাসী বিরাটকে যে আরও একবার দেখতে চলেছে এই ইন্দোর সহ গোটা ভারতবর্ষ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর বিরাটের ব্যাট যদি কথা বলে তাহলে কিন্তু অ্যাডভান্টেজে অবশ্যই ভারত, এবং বলা বাহুল্য যে ভারতীয় দল জিততে চাইবে, এবং তার সিংহভাগ দায়িত্ব এই বিরাট এবং রোহিত শর্মার উপরেই কিন্তু থাকবে। রোহিতও আজকে প্র্যাকটিস করেছেন, এবং রোহিত শর্মার উপরেও কিন্তু নজর রয়েছে। রোহিত শর্মা পিচও পরিদর্শন করেছেন। দেখার বিষয় যে রোকো হিট হয় কিনা আগামীকাল, এবং ভারতীয় দলকে জিততে হলে সিরিজ ডিসাইডারে তাহলে রোকোকে কিন্তু একটা স্পেশাল কিছু করতেই হবে। অবশ্যই আমাদের এই আলোচনা তো জারি থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অবশ্যই কালকের ম্যাচ যে একটি নির্ণায়ক ম্যাচ হিসেবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা কিন্তু বলাই যায়, এবং যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা যে কালকের ম্যাচকে নিয়ে যথেষ্টই উত্তেজনায় রয়েছে তেমনটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং ইন্দোরের যে আবহ, সেই আবহ যেমন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর আমাদের জানাচ্ছিলেন, তার পাশাপাশি রোকো নিয়ে যে জুটি নিয়ে যে উত্তেজনা, সেই উত্তেজনাও কিন্তু জেনেছি। কিন্তু এবার জানবো যে উইকেট এবং টস কেমন হতে চলেছে। জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, আগামীকালের টস এবং উইকেট কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে? দেখো, এখানে উইকেট সাধারণত ব্যাটিং ট্র্যাক, এবং প্রচুর রান হয় এই ইন্দোরের উইকেট, এবং একই সঙ্গে মাঠটাও কিন্তু ছোট। তাই ৩০০+ তো মানে চোখ বন্ধ করে এখনই বলে দেওয়া যায় যে রান হবে, এবং প্রচুর রান আসবে, রানের ফেস্ট দেখা যাবে আগামীকাল, এটা বলা বাহুল্য। এবং একই সঙ্গে এটাও দেখতে হবে যে বোলাররা মানে এই উইকেটেও কতটা ডিসিপ্লিন বোলিং করেন না ভারতীয় বোলাররা, সেদিকটাও কিন্তু দেখতে হবে। টস একটা ফ্যাক্টর অবশ্যই, যেটা আমি এর আগেও বলেছি যে ওডিআই ক্রিকেটে যখন ম্যাচটা শুরু হয় ১:৩০টার সময়, সেই সময় কিন্তু ডুয়োর কোনো মানে নামগন্ধই থাকে না। কিন্তু যখন সেকেন্ড ফেজে খেলাটা হয় আর কি, সেকেন্ড ইনিংস খেলাটা হয় যখন, সেই সময় যে দল বোলিং করে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়, চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাই একটা প্রবলেম হতেই পারে, ডিউ একটা ফ্যাক্টর অবশ্যই হতে পারে। তবে উইকেটে তুমি যদি বলো উইকেটের কন্ডিশন, সেক্ষেত্রে একটা কথাই বলবো যে ব্যাটিং ট্র্যাক রয়েছে, একটু হালকা সবুজ হাওয়া রয়েছে উইকেটে, এবং এই উইকেটে কিন্তু যথেষ্ট রকমভাবে রান এসছে এর আগেও। তবে পরিসংখ্যান যদি বলি তাহলে ইন্দোরের পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষে, কারণ এর আগে মানে গত 7টি ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে। পরিসংখ্যান ইন্ডিয়ার কাছে থাকলেও ভারতকে ভালো খেলতে হবে। উইকেট যা হবে হবে, রবি শাস্ত্রী ভাষায় বলতে গেলে হার মে যায় উইকেট, ভালো খেলতে হবে এবং ইন্দোরে জয় পেতে হবে। কারণ ওই যে ৩-০ রেড বল ক্রিকেটে হারাটা এখনও সেই ক্ষতটা কিন্তু দগদগে। যদি কিছুটা প্রলেপ দেওয়া যায় সেই ক্ষততে, যদি কিছুটা মলম দেওয়া যায় এই ওডিআই সিরিজ জিতে। যদি কালকেই ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা যায় সেটা কিন্তু যে টিম কম্বিনেশনে কি কোনো বদল আসতে চলেছে? দেখো, ভারতীয় টিম কম্বিনেশনে কোনো বদল হবে কিনা সেটা এখনই বলা মুশকিল। কারণ আমরা বলছিলাম যে রবীন্দ্র জাদেজা ফর্মে নেই, জাদেজার গত 5টি ম্যাচে একটি উইকেট, এবং একই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণাকে দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে, যেখানে অর্শদীপ সিং এর মতো বোলার তিনি বসে রয়েছেন। আজকে কিন্তু মোহাম্মদ সিরাজ যখন প্রেস কনফারেন্স করতে আসেন, তাকেও ঠিক একই কথা বলা হয় যে অর্শদীপ সিং এর কথা কি ভাবা হচ্ছে। তিনি যেটা বলার মানে তিনি তো ডিরেক্ট কিছু বলতে পারেন না প্রেস কনফারেন্সে, তিনি যেটা বলা সেটাই তিনি বলছেন যে অর্শদীপ যথেষ্ট ভালো বোলার, অবশ্যই তিনি সুযোগ পাবেন। এবং একই সঙ্গে হর্ষিত রানার কথাও প্রশংসা করেন যে নতুন বলে যে বলটা করছেন হর্ষিত রানা, সেটাও কিন্তু দুর্দান্ত। তবে এটাই দেখার বিষয় যে টিম কম্বিনেশনে কোনো বদল হয় কিনা। রবীন্দ্র জাদেজার বদলে কি আয়ুষ বদুনিকে খেলার সাহসিকতা দেখাবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক? জাদেজা কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, হয়তো ফর্মে নেই কিন্তু যে কোনো সময় কিন্তু ফর্মে আসতেই পারেন। এবং একই সঙ্গে তার ব্যাটিং পরিসংখ্যান নিয়েও আমি গতকাল বলছিলাম যে খুব একটা ভালো ছন্দও কিন্তু নেই ব্যাট হাতে। কারণ ওডিআই ক্রিকেটে ভারতের মাঠে তার শেষ হাফ সেঞ্চুরি 2013 সালে,
তারপরে কিন্তু ভারতের মাঠে ওডিআই জার্সিতে হাফ সেঞ্চুরি আসেনি। তাই ব্যাট বল দুই বিভাগেই কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিছু একটা করতে হবে। যদি আগামীকাল তিনি খেলেন তাহলে নিশ্চয়ই তিনি তার সমর্থকদের উত্তরটা দেবেন। আর তার বদলে যদি আয়ুষ বাঁধুনি খেলেন তাহলে অবশ্যই আয়ুষ বাঁধুনি চাইবে যে এই সুযোগের সদ্ব্যবহার করতে। একই সঙ্গে অর্শদীপ সিং সবসময় রেডি রয়েছেন, আজকেও এসেছিলেন না, পিচ দেখে গিয়েছেন না। গৌতম গম্ভীরের সঙ্গে এক প্রস্ত কথাও হয়েছে, মর্নি মর্কেলের সঙ্গে এক প্রস্ত কথা হয়েছে, তবে কেউই কিছু বুঝতে পারছে না। কারণ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এই মুহূর্তে গৌতম গম্ভীর বা মর্নি মর্কেল তারা কি ভাবছেন, বা রায়ান টেন দুশাকাতে তারা কি ভাবছেন, এটা বলা খুব মুশকিল। অর্শদীপ সিংকে কালকে খেলানো উচিত যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা খুব একটা কিছু করতে পারছেন না, সেভাবে ধারাবাহিকতার একটা বিরাট অভাব রয়েছে। সেই জায়গায় যদি অর্শদীপ সিং আসেন তাহলে কিন্তু অনেকটাই ভারতের ক্ষেত্রে সেটা ভালো হবে। তবে দেখা যাক কি হয়, আনচেঞ্জ স্কোয়াড থাকে নাকি মানে কিছু বদল, মানে একটা দুটো বদল হয়। সেক্ষেত্রে আমার ধারণা রবীন্দ্র জাদেজাই খেলবে। এবং একই সঙ্গে এটাও বলে রাখা ভালো, অর্শদীপ সিং যদি আগামীকাল খেলে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই টিম কম্বিনেশন যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তা কিন্তু বোঝাই যায়। বিভিন্ন ম্যাচের ক্ষেত্রে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অবশ্যই সে আলোচনায় থাকবো আমরা, তবে এখন সময় আরো একটা বিরতির। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে আলোচনায় আমরা রয়েছি তা কিন্তু ইনডোর ম্যাচ, এবং সেই আলোচনার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানাচ্ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আবারও চলে যাব জয়জ্যোতির কাছে। জয়জ্যোতি, এবার যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ইনডোর ম্যাচ রয়েছে, এই ইনডোর ম্যাচের জন্য ইন্ডিয়ার কি অবস্থান তো আমরা জানলাম তোমার কাছ থেকে, কিন্তু নিউজিল্যান্ড তারা কতটা প্রস্তুত? নিউজিল্যান্ডের কথা যদি বলি, তারা কিন্তু গত ম্যাচ জেতার পর একটা মোমেন্টাম পেয়েছে, এবং একটা নাম ড্যারেল মিচেল যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় শিবিরে। কারণ 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখেছি যে তার ব্যাট থেকে 17 রান এসছে। এই সিরিজেও ধারাবাহিকতা দেখাচ্ছেন, গত ম্যাচে 17 রান করেছেন, তার আগের ম্যাচেও রান পেয়েছেন। তাই ভারতীয় দলের তরফ থেকে একটাই কাজ হবে, এই ড্যারেল মিচেলের উইকেট। আজকে যখন মোহাম্মদ সিরাজ আসেন প্রেস কনফারেন্সে, তাকে বলা হয় যে মিচেলকে আউট করতে পারছি না কেন, তিনি কিন্তু একটা খুব ভারী চমৎকার কথা বলেন, যে অপরচুনিটিগুলো পাচ্ছি সেটা হারালে চলবে না, ক্যাচ মিস করলে চলবে না, রান আউটের চান্স মিস করলে চলবে না, যেটা আমরা গত ম্যাচে দেখেছি। তাই এটাই বলার যে ড্যারেল মিচেলকে আটকাতে হবে ভারতকে যদি জিততে হয়, এবং সেটার জন্য একটা নীল নকশা অবশ্যই তৈরি করবেন ভারতীয় বোলাররা এবং ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে মিলে। ড্যারেল মিচেলকে যদি আটকে দেওয়া যায় তাহলে ভারত কিন্তু 30% সেখানে এগিয়ে যাবে। তবে দেখার বিষয়, ড্যারেল মিচেল যেন আধুনিক সময় সাইদ আনোয়ার হয়ে উঠছেন, এবং তাকে আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। কারণ যেভাবে তিনি গেমটা সেট করেন, এটা দুর্দান্ত, এবং এটার প্রশংসা কিন্তু আজকে মোহাম্মদ সিরাজও করেছেন। আরও একটা কথা বলে রাখি যে জাদেজা নিয়ে একটু আগে কথা বলছিলাম, জাদেজার ফর্মটা কোনো ম্যাটার করছে না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে। সিরাজ ওটাই বলছেন যে খালি একটা উইকেটের অপেক্ষা, এবং উইকেট পাওয়া শুরু করলে আবার কিন্তু একই ফ্লোতে উইকেট পেতে থাকবেন। তাই বোলার হিসেবে জাদেজাকেও একটা পিভোটাল রোল প্লে করতে হবে যদি তিনি খেলেন, এবং আমার ধারণা তিনি খেলবেন, কারণ এক্সপিরিয়েন্স প্লেয়ার, স্টার ক্রিকেটার, তাকে এত সহজে হয়তো বসানোর মানে এই বোল্ডনেসটা দেখাবেন না, যে এখন হতেও পারে, কারণ গৌতম গম্ভীর অনেক কিছু বোল্ডনেসের আগে দেখিয়েছেন। তবে এটাই বলার যে নিউজিল্যান্ড একদম সেট, তাদের ক্যাপ্টেন যথেষ্ট মানে কুল রয়েছেন, এবং নিউজিল্যান্ডের ড্রেসিং রুম এই মুহূর্তে একদম শান্ত, এবং শান্ত থাকা মানে এটা আরও ভয়ের ভারতের জন্য, কারণ তারা জানেন যে তাদেরকে কী করতে হবে। এবং নিউজিল্যান্ডে ওই একটা নামই কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ড্যারেল মিচেল। এছাড়াও যারা রয়েছেন, ডেভন কনওয়ে হোক বা অন্যান্য গ্লেন ফিলিপস হোক, তারাও তুরুপের তাস হয়ে উঠতে পারেন। তবে মিচেল ম্যাজিকে যেন কালকে এই ইন্দোরের হোলকা স্টেডিয়াম আচ্ছন্ন না হয়ে পড়ে, এটাই কিন্তু ভারতীয় ক্রিকেট অনুরাগীরা চাইছে। অবশ্যই আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। অবশ্যই আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু যে ইনডোর ম্যাচ রয়েছে, সেই ইনডোর ম্যাচের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জেনে ফেলেন, এবং অবশ্যই সেই ম্যাচের দিকে কিন্তু এবার আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্ত স্টেডিয়াম বুলেটিন থেকে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।